আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা নতুন বিষয়ে পড়ব, যেটা প্রজননের সাথে রিলেটেড, উদ্ভিদ প্রজননের সাথে। দেখা যায় যে আমাদের পরীক্ষায় যখন প্রজনন নিয়ে কোশ্চেন হয়, তখন একটা টপিক নিয়ে খুব বেশি কোশ্চেন আসতে থাকে, সেটা হচ্ছে কিভাবে গ্যামিট তৈরি হয়। হ্যাঁ, তাহলে পুংগ্যামিট কিভাবে তৈরি হয়, স্ত্রী গ্যামিট কিভাবে তৈরি হয়, এই ব্যাপারগুলো আমাদের পরীক্ষার মধ্যে খুব একদম কমনলি আসে, হ্যাঁ, রিটেন পরীক্ষায়। সো আমরা আজকে একটু বুঝে পড়ার চেষ্টা করব যে কিভাবে পুংগ্যামিটগুলো সৃষ্টি হচ্ছে, কিভাবে স্ত্রী গ্যামিটগুলো সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে আজকে পড়ব যে পুংগ্যামিট কিভাবে সৃষ্টি হয়। হ্যাঁ, আসো তাহলে ফার্স্টে আমরা জানি যে উদ্ভিদের মধ্যে যে একটা ফুল থাকে, যেটা উদ্ভিদের প্রধান প্রজনন অঙ্গ। তো ওই ফুলের মধ্যে যেটা হচ্ছে তৃতীয় স্তবকের নাম হচ্ছে পুংস্তবক। আমরা সবাই জানি পুংস্তবক। সো ওই পুংস্তবকের মধ্যেই বেসিক্যালি যে পুংগ্যামিট সেটা সৃষ্টি হয়। তাহলে আমরা আজকে পড়ব কিভাবে পুংগ্যামিটটা সৃষ্টি হচ্ছে। একটু মনোযোগ দাও, যেটা আমাদের রিটেন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে ফার্স্টে আসো ভাইয়া, যে এখানের মধ্যে আমরা জানি পুংস্তবকের কি কি অংশ থাকে। পুংস্তবকের মধ্যে হচ্ছে একটি দণ্ড থাকে, যেটাকে আমরা বলি পুংদণ্ড, তাই না? পুংদণ্ড। হ্যাঁ, পুংদণ্ডের মাথার মধ্যে যেটা থাকে সেটার নাম হচ্ছে পরাগধানী। এই যে হচ্ছে পরাগধানী। তাহলে ফার্স্টে থাকে পুংদণ্ড এবং পুংদণ্ডের মাথায় থাকে পরাগধানী। আচ্ছা, ফাইন। তো এই পরাগধানীর মধ্যে হচ্ছে আমাদের পুংগ্যামিটগুলা সৃষ্টি হয়। কিভাবে সৃষ্টি হয় একটু আসো দেখি। ফার্স্টে যেটা হয় সেটা হচ্ছে এই যে পরাগধানীর একটা কোষ আকারে বড় হয়। হ্যাঁ, যে কোষটা আকারে বড় হইল সেই কোষটার নাম পরাগরেণু মাতৃকোষ। কি নাম ভাইয়া? পরাগরেণু মাতৃকোষ। তাহলে ফার্স্টে প্রথম কাজ হচ্ছে আমাদের পরাগধানীর একটা কোষ আকারে বড় হবে, যেই কোষটার নাম হচ্ছে পরাগরেণু মাতৃকোষ। পরাগরেণু মাতৃকোষ। এবার কি হবে? এবার এই পরাগরেণু মাতৃকোষের মধ্যে বিভাজন ঘটবে। বিভাজন, হ্যাঁ, কোন ধরনের বিভাজন? আমরা জানি যে, মনে রাখবা যে গ্যামিট সৃষ্টি করার সময় প্রথম বিভাজনটা সব সময় হয় হচ্ছে মিওসিস বিভাজন, এবং পরবর্তী সবগুলো বিভাজন হবে মাইটোসিস বিভাজন। হ্যাঁ, তাহলে ফার্স্টে আমাদের পরাগরেণু মাতৃকোষের মধ্যে যে বিভাজনটা হবে, সেই বিভাজনটা হবে বেসিক্যালি হচ্ছে মিওসিস বিভাজন। ক্লিয়ার? আমি এমএস দিয়ে বুঝালাম মিওসিস বিভাজন। তাহলে ফার্স্টে মিওসিস বিভাজন হইল। ওকে, এবার মিওসিস বিভাজনের ফলে আমরা জানি একটি মাতৃকোষ চারটা অপত্য কোষে তৈরি হয়, তাই না? তাহলে এখানের মধ্যেও চারটা অপত্য কোষ তৈরি হবে। ঠিক আছে? তাহলে দেখো, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে চারটা অপত্য কোষ তৈরি হইল, এই চারটা অপত্য কোষের নাম হচ্ছে বেসিক্যালি পরাগরেণু। তাহলে পরাগরেণু মাতৃকোষ থেকে মিওসিস বিভাজনের ফলে যে চারটা অপত্য কোষ তৈরি হবে, এরা হচ্ছে কি? পরাগরেণু। আর যেহেতু মিওসিস বিভাজনটা হইল, সেহেতু পরাগরেণু হবে কি? হ্যাপ্লয়েড কোষ। ঠিক আছে? আচ্ছা, এবার কি ঘটবে? এবার পরাগরেণু থেকে সামনের দিকে আগাবো আমরা। একটু যদি দেখি, একটা পরাগরেণুকে যদি ভালো করে দেখি, একটা পরাগরেণুর গঠন কিভাবে থাকে। একটা পরাগরেণুর মধ্যে ভাইয়া দুইটা স্তর থাকে। দেখো, একটা স্তর থাকে বহিস্তর, যে বহিস্তরটা শক্ত এবং কণ্টকিত, মানে এভাবে কাঁটাযুক্ত থাকে। হ্যাঁ, আর একটা স্তর থাকে অন্তঃস্তর, যে অন্তঃস্তরটা হচ্ছে নরম এবং এরকম সারফেসটা থাকে স্মুথ। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা কি? পরাগরেণু। তাহলে একটা পরাগরেণুতে কয়টা স্তর থাকে ভাইয়া? একটা পরাগরেণুতে দুইটা স্তর থাকে। একটা হচ্ছে অন্তঃস্তর, যেটা নরম, আর একটা হচ্ছে বহিস্তর, যেটা হচ্ছে শক্ত। ডান। আচ্ছা, এবার এই পরাগরেণুর মধ্যে বিভাজন হয়। কোন ধরনের বিভাজন হয়? এখানের মধ্যে মাইটোটিক বিভাজন হয়। মাইটোটিক বিভাজন। ক্লিয়ার? তাহলে এখানের মধ্যে মাইটোটিক বিভাজন হবে এখন। তাহলে মাইটোটিক বিভাজন যদি হয়, দেখা যায় যে বহিস্তরটা রয়ে যায়, অন্তঃস্তরটা রয়ে যায়, কিন্তু ভাইয়া এখানে নিউক্লিয়াস ছিল একটা। এখন এই একটা নিউক্লিয়াসের মধ্যে যখন মাইটোটিক বিভাজনটা হইল, তখন দেখা যায় দুইটা অসমান নিউক্লিয়াস তৈরি হবে। একটা নিউক্লিয়াস ছোট আর একটা নিউক্লিয়াস বড়। হ্যাঁ, এখানে ছোট নিউক্লিয়াসটাকে আমরা বলি হচ্ছে জেনারেটিভ কোষ। জেনারেটিভ কোষ। আর যেটা হচ্ছে বড় নিউক্লিয়াস থাকে, এই বড় নিউক্লিয়াসটাকে আমরা বলি হচ্ছে নালী কোষ। তাহলে পরাগরেণুর যে নিউক্লিয়াসটা ছিল, তার মধ্যে মাইটোটিক বিভাজন হইল, আর মাইটোটিক বিভাজনের ফলে দুইটা নিউক্লিয়াস তৈরি হইল, যেখানে একটা নিউক্লিয়াস ছোট প্রকৃতির, যার নাম জেনারেটিভ কোষ, আর একটা নিউক্লিয়াস বড় প্রকৃতির, যার নাম নালী কোষ। ক্লিয়ার? আচ্ছা, এবার কি ঘটনা ঘটবে ভাইয়া? এবার হচ্ছে এই যে এখানের মধ্যে নালী কোষ, যেটা নালী কোষটা নিচের দিকে প্রেসার দিতে থাকে,
যার প্রেশারের কারণে কি হয় যে অন্তঃস্তরটা নরম ছিল না, নরম স্তরটা প্রসারিত হইতে পারে কিন্তু বহিস্তর কিন্তু শক্ত, সো বহিস্তরটা কি হতে পারবে না, প্রসারিত হইতে পারবে না। ক্লিয়ার? তাহলে এখন দেখা যায় যে অন্তঃস্তরটা প্রসারিত হয় বা হওয়ার চেষ্টা করে কার কারণে, নালীকোষের চাপের কারণে, আর জেনারেটিভ কোষটা কিন্তু রয়ে যায়। হ্যাঁ, আর যেটা বহিস্তর কিন্তু প্রসারিত হতে পারে না, কারণ বহিস্তরটা কেমন থাকে ভাইয়া, শক্ত থাকে। ক্লিয়ার? তাহলে জেনারেটিভ কোষ রয়ে গেল আর নালীকোষ প্রেসারের কারণে এইভাবে অন্তঃস্তরকে প্রসারিত করা শুরু করলো। ওকে, এর পরবর্তী ঘটনা দেখো কি হয়। এবার এখানের মধ্যে আমাদের কি হবে, এই যে অন্তঃস্তরটা প্রসারিত হতে হতে অন্তঃস্তরটা একটা সময় খুব ভালোভাবে প্রসারিত হয়ে যায়। দেখো এমনভাবে প্রসারিত হয় যে বহিস্তরটাকে বিদীর্ণ করে প্রসারিত হয়। দেখো বহিস্তরটা এক্স্যাক্টলি এই জায়গাতে ফেটে গিয়েছে, বিদীর্ণ হয়ে গেছে। হ্যাঁ, কেন বিদীর্ণ হয়েছে, নালীকোষের প্রেসারের কারণে যখন অন্তঃস্তরটা কি হয়, প্রসারিত হয়, এবং অন্তঃস্তরের প্রসারণের কারণে একটা টিউব তৈরি হয়, যে টিউবের নাম পরাগনালিকা বা পোলেন টিউব। তাহলে এই টিউবটাকে কি বলা হয়, পোলেন টিউব, পোলেন টিউব, বা আমরা যেটাকে আরেকটা নামে ডাকি পরাগনালিকা। তাহলে এখন সৃষ্টি হয়ে গেল পরাগনালিকা বা পোলেন টিউবের। হ্যাঁ, আর এখানে কিন্তু জেনারেটিভ কোষটা রয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী ঘটনাতে কি হবে এখন, এরপরে এসে এবার এই যে আমাদের যেটা বহিস্তরটা থেকে যাবে, আর অন্তঃস্তরটা ফার্দার আরও প্রসারিত হবে, আরও প্রসারিত হয়ে বড় নালিকা সৃষ্টি করবে। ক্লিয়ার? এই বড় নালিকাটার নাম কি ছিল, পোলেন টিউব বা পরাগনালিকা। তাহলে এখন পোলেন টিউব বা পরাগনালিকাটা আরও বড় হয়ে গেল। আর এই সময় কি হয়, এখানে যে জেনারেটিভ কোষটা ছিল সেই জেনারেটিভ কোষটা কোথায় চলে আসে, পরাগনালিকা বা পোলেন টিউবে চলে আসে এখান থেকে। ক্লিয়ার? আসার পরে তার মধ্যে বিভাজন হবে। কোন ধরনের বিভাজন হয়, মাইটোসিস বিভাজন হয়। আর আমরা জানি মাইটোসিসে একটা থেকে কয়টা কোষ তৈরি হয়, দুইটা। তাহলে এই যে এখানে একটা জেনারেটিভ কোষ থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়, যাদেরকে বেসিক্যালি আমরা বলি হচ্ছে পুংগ্যামিট। তাহলে এই ছিল পুংগ্যামিট তৈরির প্রক্রিয়া। এভাবেই মোটামুটি পরাগরেণু মাতৃকোষ বিভিন্নভাবে রূপান্তরিত হয়ে ফাইনালি পুংগ্যামিটটা সৃষ্টি করে, যেটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা যদি পরীক্ষায় আসে পুংগ্যামিট কিভাবে সৃষ্টি হয়, তাহলে আমরা চিত্র আঁকবো, চিত্র এঁকে সুন্দর করে ব্যাখ্যা করব, ইনশাল্লাহ একদম পরিপূর্ণ মার্কস আমরা পেতে পারি ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্ত রইল ভাইয়া। আসসালামু আলাইকুম।